এই যে হুমায়ুন কবির নতুন দল খুলেছে, হুমায়ুন কবির দল খোলার পরেই তিনি বিভিন্ন দলের সঙ্গে জোট করার বার্তা দিয়েছিলেন। প্রথমে বামেদের সঙ্গে জোটের কথা বললেন, তারপরে বললেন নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফের সাথে জোট। এবার তিনি মালদাতে গিয়ে বললেন যে কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার একটা কথা হচ্ছে, কিন্তু কংগ্রেস সেখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ হুমায়ুন কবির এখন কংগ্রেসের সঙ্গেও জোট করতে চাইছে, এটাকে কি আপনারা গ্রহণ করবেন? দেখুন, কংগ্রেস কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয়। আমাদের একটা হাইকমান্ড আছে, একটা সর্বভারতীয় কমিটি আছে, ওয়ার্কিং কমিটি আছে। কার সঙ্গে আমরা জোটে যাব কি না যাব, এগুলো যেমন আমাদের রাজ্যের নির্বাচনী কমিটিতে বৈঠক হয়ে প্রস্তাবটা দিল্লিতে যায়, দিল্লিও সেই প্রস্তাবের ওপরে সামগ্রিক পরিস্থিতি দেখে সামগ্রিকভাবে পর্যালোচনা করে কোনো ডিসিশন নেয়। হুমায়ুন কবির তো সবে দলটা তৈরি করেছেন, আমাদের অনেক কিছু দেখতে হবে। এই হুমায়ুন কবিরের এই রাজনৈতিক দলের ফান্ডিং কোথার থেকে হচ্ছে, সেই ফান্ডিংয়ের উৎসটা সৎভাবে এসছে না অসৎভাবে এসছে, হুমায়ুন কবিরের কতটা জমি রয়েছে মালদা মুর্শিদাবাদে, উনি তো একজন প্রাক্তন তৃণমূলের বিধায়ক। এবার আরেকটা প্রশ্নে আসছি, মানুষে হুমায়ুন কবিরকে বিশ্বাস করবে কি করে? হুমায়ুন কবির দল তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের পরেই বলেছিল আমি ভরতপুর এবং আরেকটা আসনের কথা বলেছিল, সেখানে এই দুটো কেন্দ্রে প্রার্থী দেব, এই প্রার্থীরা জিতে যাবে, তারপরে আমি দিদির কাছে চলে যাব, দিদি আমায় জামাই আদরে গ্রহণ করে নেবে। তা উনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সত্যি সত্যি লড়াই করতে চান, এটা কিভাবে প্রমাণিত হচ্ছে? আর একটা দল সবে সবে তৈরি হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে কিনা জানি না, তার কি সিম্বল আমরা জানি না, তার বিষয়ে এখনই জাতীয় কংগ্রেসের মনে হয় না এতটা বাধ্যবাধকতা রয়েছে যে এখনই এই বিষয়ে কিছু ফাইনাল বলতে পারবে। আগে দেখা যাক মানুষ ওনাকে কতটা গ্রহণ করে, কারণ এই হুমায়ুন কবির তার উত্থান মানে পুনরুত্থান, তার এই দল তৈরি করা, এর পিছনে কারা কারা আছে এবং কী অভিসন্ধি আছে, সেগুলো জাতীয় কংগ্রেসকে ভেবে দেখতে হবে। কিন্তু এই যে হুমায়ুন কবির প্রথমে বাবরি মসজিদ দিয়ে শুরুটা করলেন, তারপরে দলের ঘোষণা, কিন্তু এই যে একটা বিরাট অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মনে করছেন যে হুমায়ুন কবির আসলে ধর্ম দিয়েই রাজনীতিটা করতে চাইছেন। আপনারাও কি সেটাই মনে করেন? দেখুন, উপাসনালয় করার অধিকার ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়েছে। বাবরি মসজিদ ওনারা করতেই পারেন, কেউ মন্দির করতেই পারে, কেউ গির্জা বা কেউ অন্যান্য উপাসনালয়, অন্য ধর্মের উপাসনালয় করতেই পারে, এর মধ্যে এই অবধি কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমি হুমায়ুন কবিরের মুখে শুনব যে আমরা 70%, ওরা 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিলে কি হবে, এই ধরনের কথা যে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে, তার সম্বন্ধে কতটা আমরা নিশ্চিন্ত হয়ে তার রাজনৈতিক গভীরতাকে কতটা আমরা বিশ্বাস করে আগামী দিনে এগোতে পারবো, এই বিষয়ে আমার খুব সন্দেহ রয়েছে। কারণ প্রকারান্তরে উনিও ধর্মীয় রাজনীতির কথাই বা সেই পথে চলারই চেষ্টা করছেন। আর কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। আমার দলের কাছে একটি হিন্দুর ছেলেও যতটা গুরুত্বপূর্ণ, একটি হিন্দুর মেয়েও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এটি মুসলিম ধর্মাবলম্বী একটি ছেলে বা মেয়ে। সেই জন্যে যারা ধর্মের রাজনীতি করেন বা ধর্মকে ব্যবহার করেন, সবচেয়ে খারাপ কথা কি জানেন তো, এই যে রাম মন্দিরকে ব্যবহার করে সারা ভারতবর্ষে মেরুকরণ তৈরি করলো নরেন্দ্র মোদিরা, বা যারা ধর্মীয় উপাসনালয়কে ব্যবহার করে সারা ভারতবর্ষে রাজনৈতিক মেরুকরণ তৈরি করে, এটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। সেই জন্যে এইসব ধরনের রাজনৈতিক দল তাদের সঙ্গে একসঙ্গে পথ চলা জাতীয় কংগ্রেসের পক্ষে কতটা সমীচীন হবে, এটা নিশ্চয়ই সর্বোচ্চ নেতৃত্ব ভাববে। তবে আপাতত হুমায়ুন কবির বা তার দল এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠেনি যে কংগ্রেসকে এই বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। আইএসএফও তো জোট করতে চেয়েছিল কংগ্রেসের সঙ্গে, সেই দিক থেকেও কোনো বার্তা এখনো অবধি দেওয়া হয়নি।
রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটা কথা বারবার বলেন, আগে নিজের হাত পা কাঁধ শক্ত করতে হবে। আমি যদি শক্তিশালী না হই, আমি কাউকে ডেকে আনবো বা কারোর আহ্বানে সাড়া দেব এবং একসঙ্গে সাবলীলভাবে পথ চলতে পারবো, সেটা সম্ভব নয়। সেই জন্যে আমরা 294টি আসনেই বুথ স্তর থেকে সংগঠনটাকে আগে শক্তিশালী করার চেষ্টা করছি। নিশ্চয়ই আগামী দিনে সর্বোচ্চ নেতৃত্ব কারুর সঙ্গে জোটে যাব কি না, না একা লড়াই করব, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে। এখনও এই বিষয়ে কিছু বলার মতন সুযোগ আমাদের কাছে নেই। তার মানে কংগ্রেসের সংগঠন এখন দুর্বল হয়ে পড়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এতো অস্বীকার করার তো কোনো কারণ নেই। ক্রমাগত রক্তক্ষরণ হয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের থেকে লোকেরা দল ছেড়ে চলে গেছে, গিয়ে বলেছে উন্নয়নের নৌকায় উঠলাম। তারা ক্ষমতায় এসছিল কংগ্রেসেরই কাঁধে পা রেখে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছিল। তারপর কংগ্রেস দলটাকেই সবচেয়ে বেশি উনি ভাঙিয়েছেন। কংগ্রেস দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সংগঠন দুর্বল হয়েছে, তো অস্বীকার করার কোনো কারণ নেই। এটা তো দিনের আলোর মতন সত্যি। সেই জায়গাতেই শুভঙ্করবাবু চেষ্টা করছেন যাতে সংগঠনটাকে আবার নতুন করে মজবুত করা যায়। তবেই না আমরা কারোর সঙ্গে আলোচনায় বসতে পারবো, আলোচনা করতে পারবো যে হ্যাঁ এসো একসাথে লড়াই করি বা একা লড়াই করি, যে কোনো একটা পথ। আর তো মাত্র কয়েকটা দিন রয়েছে ভোটের, তার আগে কি প্রত্যেকটা বুথে বুথে সংগঠন মজবুত করা সম্ভব হবে? যতটা বেশি সম্ভব হয়। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিভিন্ন জেলা থেকে শুরু করে এবং কলকাতায়, আপনারা সংবাদ মাধ্যম আপনারাও লক্ষ্য করছেন যে কংগ্রেস দলের কর্মসূচি কত গুণ বেড়ে গেছে। তা এটা আপনারাও অস্বীকার করতে পারবেন না। চেষ্টা করা হচ্ছে, চেষ্টার তো কোনো বিকল্প নেই, চেষ্টা আপনাকে করতেই হবে। এবং আমার ধারণা আগে একটা সময় ছিল যে অমুকে, একদম আমি ফ্র্যাঙ্কলি বলছি, অমুকে 5 গাড়ি লোক না দিলে মিছিল করা মুশকিল। এখন কিন্তু কংগ্রেস আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই। কংগ্রেস কর্মসূচির ডাক দিলে স্বতঃপ্রণোদিতভাবে কর্মীরা যাদের পক্ষে পৌঁছানো সম্ভব পৌঁছে যাচ্ছে। কিন্তু অর্থাৎ আগামী দিনে তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে কংগ্রেস দেখতে পারি আমরা ভোটে যে তারা নিজেরাই একা লড়ছে কোথাও জোট না করে, মানে যদি সংগঠন সঠিকভাবে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। কংগ্রেস একা লড়বে না জোট করে লড়বে, এটা সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমি তো সামান্য একজন কর্মী। তবে এটুকু আমি বলতে পারি, যেটা আমার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, 294টি আসনেই আগে নিজেকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। তারপরে একা লড়তে হলেও তো মজবুত করতে হবে, আরও বেশি মজবুত করতে হবে। তা আপনি একা লড়ুন বা কারুর সঙ্গে জোট করে লড়ুন, সংগঠনটা আগে মজবুত হোক, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 2026-এ বুঝে নেব।